জায়গায় দিতে হবে, সেজন্য এটা কোশ্চেনটা ও হয়তো ক্লাসে ছিল না, এই জন্য জানে না। ক্লাসে থাকলে জানতে পারবো, ক্লাস করতে হবে। আর ওই দিন তোমার বলো, যারা অফলাইনে ল্যাব করছো তাদের কাছে কেমন লাগছে? স্যার স্যার এতদিন স্যার আসলে কিছুই মানে মানে বুঝছিলাম স্যার, বাট ওইটা এতটাও ক্লিয়ার না যতটা ক্লিয়ার স্যার ফিজিক্যালি করা হয়েছে তখন। আসলে অনলাইনে করতে হচ্ছে আমাদের, কিন্তু আসলে অফলাইনে করাটাই ভালো। এখন সোমবারে যদি আমি বলি, যদি সোমবারে তোমাদের ইয়ে হয়, কি বলে, যদি সোমবারে যদি কোনো ট্রান্সপোর্টে কোনো প্রবলেম থাকে, মানে ট্রান্সপোর্টের আন্দোলন চলতেছে, তো যদি আমরা ট্রান্সপোর্ট চালু না হয় তাহলে তো ক্যাম্পাসে দিতে পারবো না, সেক্ষেত্রে হয়তো অনলাইনে নিয়ে নিবো ল্যাব। পরে তুমি পরবর্তী ল্যাবে তোমার অফলাইনে গেলে তখন চাইলে ওইটা দেখাই দিব। জি স্যার, স্যার স্যার কোনো উপায় নেই স্যার। স্যার ল্যাবের জন্য যে থিওরি, ওটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ বলো। স্যার অফলাইন ল্যাবে বলছেন যে অফলাইন ল্যাব শিট গুলো জমা দিতে, কিন্তু স্যার আমাদের গুগল ক্লাসরুমে স্লট দিয়েছেন, কিন্তু অফলাইন ল্যাবে এগুলো জমা দিতে হবে, আবার গুগল ক্লাসরুমে জমা দিতে হবে, দুইটাই। আমি তো ভাই এক কথা কতবার বলবো, এগুলো তো বারবার করে বলতেছি না যে 2 জায়গায় জমা দিতে হবে তোমাদের। আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি একটা হার্ড কপি লিখবা, লিখে সেটা ছবি তুলে গুগল ক্লাসে আপলোড করবা, এটা তো এমন কোনো বিষয় না। হার্ড কপিটা ক্যাম্পাসে জমা দিবা, এখানে প্রবলেমটা আমি বুঝতেছি না। এত কোশ্চেন, এত আতঙ্কের কি আছে এখানে? আমি তোমার একটা ছবি তুলতে 2 মিনিট সময় লাগবে, বেশি হলে ছবি তুলে আপলোড করতে 5 মিনিট লাগলো ম্যাক্সিমাম। লিখা তো তুমি 14 বার লিখতে হবে না, তুমি তো একবারই লিখবা নাকি? সিম্পল বিষয়ে তোমার এত কোশ্চেন করার কি আছে? আমি জিনিসটা ঠিক বুঝতে পারি না। মানে তোমরা এই যে ছোটখাটো বিষয় নিয়ে ফাউল কোশ্চেন করে সময় নষ্ট করো, এগুলো কি জন্য করো আমি বুঝি না। একটা সিম্পল জিনিস বারবার জিজ্ঞেস করতেছে যে 2 জায়গায় দিতে, আমি তো ওই দিন ক্লাসে বলে দিচ্ছি 2 জায়গায় দিতে হবে। হার্ড কপিটা ডিপার্টমেন্টে সাবমিট করবা আর সফট কপিটা অনলাইনে আপলোড করে দিই। তোমার তো এরকম না যে হার্ড কপি যেটা তুমি লিখছো সেটা আবার তোমার অনলাইনে জন্য আলাদাভাবে লিখে তোমাকে জমা দিতে হচ্ছে। একই জিনিস, হার্ড কপিটা লেখার পরে একটা ছবি তুলে ওটার যে পিডিএফ করে ওটা অনলাইনে সাবমিট করে দিলাম, শেষ। ওটা করতে লাগবে 5 মিনিট, আর লিখতে যা তোমার রিপোর্ট লিখতে যেটা সময় লাগবে সেটা তো ওটাতে একবারই দিন। যে এই ইয়ে করাইছি, কি বলে 825455 যেটা, ওটা তো ছিল ইন্টারফেসিং আইসির উপরে। আজকে আমরা যেটা ইন্ট্রোডিউস করব সেটা হচ্ছে 8254, যেটাকে প্রোগ্রামেবল ইন্টারভেল টাইমার বলে। অর্থাৎ এটা টাইমার আইসি। এই আইসিটাও মাইক্রো প্রসেসরের সাথে ইন্টারফেসিং করে বিভিন্ন অ্যাপ্লিকেশনে কাজে লাগানো যায়, এবং এটা বিশেষ করে টাইমিং রিলেটেড বা টাইমার রিলেটেড কাজগুলোতে এই আইসিটা হেল্পফুল। তো এটার সম্বন্ধে আজকে আমরা দেখবো, মানে এই চ্যাপ্টারটা শুরু করতেছি। এটা 4 নম্বর সেগমেন্ট। এটা দেখো 8254 programmable interval timer counter is functionally similar to the software design counters and timers. এটাকে সফটওয়্যার ডিজাইন কাউন্টার্স বা টাইমার্স বলা যায়। এটাকে পিআইটি বলে, প্রোগ্রামেবল ইন্টারভেল টাইমার, বা কাউন্টারও বলে। সফটওয়্যার ডিজাইন কাউন্টারের মতো এটা কাজ করে। ইট জেনারেটস অ্যাকুরেট টাইম ডিলে, এটা একটা অ্যাকুরেট টাইম ডিলে জেনারেট করে। 8254 ইজ হাই স্পিড ভার্সন অফ 8253। 8254 হলো 8253 এর নেক্সট ভার্সন, মানে হাই স্পিড ভার্সন। কি কি ফিচার্স আছে? যে 8254 এর 3টা আইডেন্টিক্যাল কাউন্টার আছে, 3 আইডেন্টিক্যাল 16 বিট কাউন্টার্স। যেমন 8254 এ আমাদের 3টা পোর্ট ছিল, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি। কারণ 8254 এ এখানে পোর্ট নাই, এখানে কাউন্টার আছে, 3টা কাউন্টার। তো 8255 এর কাউন্টার গুলো ছিল ইয়ে 8255 এ, যেটা আগে চ্যাপ্টারে পড়ছি, সেটার কাউন্টার, এটার ইয়েগুলা ছিল, পোর্ট গুলা ছিল 8 বিটের। বাট এখানে যে কাউন্টার গুলো আছে, 3টা কাউন্টার আছে, এই 3টা কাউন্টার এই আইসিতে 16 বিটের কাউন্টার, এবং 6 মোডস অফ অপারেশন, 6টা মোডে কাজ করতে পারে। 8255 এ আমরা যেটা দেখছিলাম যে এটা 3টা মোডে কাজ করতে পারে, মোড 0, মোড 1, মোড 2। আর এখানে সেই 6টা মোডে কাজ করতে পারে। 6টা মোডের বা মোড স্পেসিফিক কিছু অ্যাপ্লিকেশনও আছে, ইন্টারেস্টিং। তো 6টা মোডে এইটা এই আইসিটা কাজ করতে পারে। সিঙ্গেল 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই, 24 বিট, 24 পিন, 24টা পিন আছে, পাশে
আইসিটা ছবি দেওয়া আছে দেখো 24টা পিন, এবং ক্যান কাউন্ট এইদার ইন বিসিডি আর বাইনারি, বিসিডি এবং বাইনারিতে কাউন্ট করতে পারে। এখানে দেখো এই আইসিতে দেখো এই খাঁজ কাটা দিকটা, যেটা মানে আমি যেটা বলি যে এই যে একটা গর্ত বা খাঁজ খাওয়ালা দিক যেটা, সেটা যদি সামনের দিকে রাখি তাহলে বাম পাশে এগুলো হচ্ছে ডাটা বাসের সাথে কানেক্টেড থাকবে মাইক্রোপ্রসেসরের। এবং প্রত্যেকটা কাউন্টার, যেহেতু এখানে 3টা কাউন্টার আছে, প্রত্যেকটা কাউন্টারের 3টা পিন আছে, প্রত্যেকটা কাউন্টারের 3টা পিন। কি কি পিন? ক্লক 0, গেট 0, আউট, ক্লক গেট আউট। যেমন এটা হচ্ছে কাউন্টার 0 এর জন্য ক্লক পালস, গেট পালসের জন্য 2টা ইনপুট পিন, আর আউট হচ্ছে আউটপুট পিন 9, 10, 11। আবার একইভাবে কাউন্টার 1 এর জন্য ক্লক 1, গেট 1, আউট 1, কাউন্টার 2 এর জন্য ক্লক 2, আউট 2, গেট, এরকম। প্রত্যেকটা ক্লকের 3টা পিন, এর মধ্যে 2টা ইনপুট, একটা আউটপুট। ক্লক এবং গেট পালস হলো ইনপুট, আর আউট পিন হচ্ছে আউটপুটের জন্য, ওই কাউন্টারের আউটপুটের জন্য। এবং ক্লক এবং গেট পালস দিয়ে কাউন্টারের আউটপুটকে কন্ট্রোল করা যায়, ক্লক এবং গেট পালস দিয়ে কাউন্টারের আউটপুটকে মানে কন্ট্রোল করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে রিড রাইট, তারপর চিপ সিলেক্ট, A1, A0, এগুলো অ্যাজ ইউজুয়াল মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্টেড। মাইক্রোপ্রসেসর রিড লাইন, রাইট লাইন, তারপরে চিপ সিলেক্ট পিন হচ্ছে এটা অ্যাড্রেস লাইনের সাথে কানেক্টেড থাকবে। এবং A1, A0 যেটা 8255 এর ক্ষেত্রে ছিল, এগুলো মোড সিলেক্ট, হ্যাঁ এগুলো পোর্ট সিলেক্টের জন্য, এগুলো মাইক্রোপ্রসেসরের A1 অ্যাড্রেস লাইন, A1, A0 এর সাথে কানেক্টেড থাকে। আসলে বেসিক্যালি 3টা পিন 19, 20, 21 এগুলো দিয়ে হচ্ছে ওই যে মনে করো কাউন্টার গুলা, 3টা কাউন্টার আছে না, কাউন্টার এবং কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার, এদের অ্যাড্রেস গুলা সিলেক্ট করতে হেল্প করে, অ্যাড্রেস গুলা সিলেক্ট করা যায়, অ্যাড্রেস গুলা বের করা যায়। অ্যাপ্লিকেশনস দেখো, রিয়েল টাইম ক্লক, ইভেন্ট কাউন্টার, digital one shot programmable rate generator, square wave generator, complex waveform generator, complex motor controller used to refresh dynamic RAM memory, DRAM মানে dynamic RAM memory, এগুলো এইসব অ্যাপ্লিকেশনস। আবার যে 6টা মোড আছে, 6টা মোডে দিয়ে এই রিয়েল টাইম ইভেন্ট কাউন্টার, ডিজিটাল রেট জেনারেটর, স্কয়ার, এগুলো সব 6টা, এক একটা মোড এক বা একাধিক অ্যাপ্লিকেশনের সাথে রিলেটেড। এক একটা মোড দিয়ে যখন আমরা মোডগুলো দেখবো তখন এই অ্যাপ্লিকেশনগুলোর আলোচনা ওখানেও হবে, তখন দেখতে পাবো যে মোডগুলো দিয়ে অ্যাপ্লিকেশন গুলো করা যায়। তারপরে 8254 ভার্সেস 8253, এখানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 8254 এর জন্য ডিসি থেকে 8 মেগাহার্টজ পর্যন্ত, যেটা 8253 তে ছিল ডিসি থেকে 2 মেগাহার্টজ পর্যন্ত, অর্থাৎ এটা আপগ্রেডেড ভার্সন 85। আবার 8254 এ আবার নতুন একটা ভার্সন আছে 8254-2, সেটা আবার আপ টু 10 মেগাহার্টজ পর্যন্ত কাজ করে। 8254 একটা স্পেশাল কমান্ড আছে যেটাকে বলা হয় রিড ব্যাক কমান্ড, যেটা 8253 ছিল না। রিড ব্যাক কমান্ড হচ্ছে এমন একটা কমান্ড যেটা আসলে 8253 তে ছিল না। এই কমান্ডটা দিয়ে মাল্টিপল কাউন্টারকে রিড করা যায়। এখানে যে 3টা কাউন্টার আছে, ইউজুয়ালি একটা কাউন্টারকে এট এ টাইম রিড করা যায়, কিন্তু রিড ব্যাক কমান্ড দিলে একাধিক কাউন্টারকে একই সাথে রিড করা যায়। এটা হচ্ছে স্পেশাল কমান্ড 8254 এর আছে। এরপরে হচ্ছে ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম অফ 8254। ক্লক 0, গেট 0, আউট। আচ্ছা, এখানে হ্যাঁ, এটা ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম। আমরা বলছিলাম যে 8254 এর মধ্যে 3টা কাউন্টার থাকবে, যে 3টা কাউন্টার ওই যে আমরা আইসির মধ্যে ছবিতে দেখাইলাম। প্রত্যেকটা কাউন্টারে দেখো কাউন্টার 0 এটা হচ্ছে ক্লক পালস, গেট পালস হচ্ছে ইনপুট, এবং আউট হচ্ছে কাউন্টার 0 হচ্ছে তার কাউন্টার 0, আউট হচ্ছে কাউন্টার 0। 2টা ইনপুট, একটা আউটপুট। এটাতেও কাউন্টার 1-এও ক্লক 1, গেট 1 এবং আউটার হচ্ছে তার আউটপুট। আর এটাতেও 2টা ইনপুট, কাউন্টার 2-তে ক্লক 2, গেট 2 এবং আউটপুট হচ্ছে কাউন্টার 2 এর আউটপুট। এবং এগুলোর সাথে আবার প্রত্যেকটার সাথে দেখো কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারের কানেকশন আছে। কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার হচ্ছে যেটাতে আমরা আগে যে আইসিটা পড়ছি ওই আইসিতেও কিন্তু একই কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার ছিল, এবং কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারই হলো মূল মাথার মতো আইসি, কারণ এই আইসিতেই এই কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারে আমরা যেভাবে কন্ট্রোল ওয়ার্ড দিব সেই অনুসারে কিন্তু পুরো আইসিটা কাজ করবে। আচ্ছা, কন্ট্রোল ওয়ার্ডটা এখানেও ওরকম, এই আইসির জন্য
এই আইসির জন্য কিন্তু স্পেশাল কন্ট্রোল ওয়ার্ড আছে, সেই কন্ট্রোল ওয়ার্ড দিয়ে এই আইসির কাউন্টার গুলোকে আমরা প্রোগ্রাম করতে পারি বা কাউন্টিং সেট করে দিতে পারি। মানে কাউন্টার গুলো কোন মোডে কাজ করবে সেটা ঠিক করে দিতে পারি। 6টা মোড আছে, মানে কোন কাউন্টার কোন মোডে কাজ করবে সেটা কন্ট্রোল ওয়ার্ড দিয়ে সেট করে দেওয়া যায়। এরপরে ডাটা বাস বাফার তো অ্যাজ ইউজুয়াল মাইক্রোপ্রসেসর ডাটা বাসের সাথে কানেক্টেড থাকবে। আর রিড রাইট লজিক যেগুলো, এগুলো মাইক্রোপ্রসেসরের রিড রাইট অ্যাড্রেস লাইন A0 A1 এবং চিপ সিলেক্টও অ্যাড্রেস লাইনের সাথে, যে অ্যাড্রেস লাইনের একটা নির্দিষ্ট পিনের সাথে কানেক্টেড থাকে। এটার উপরে বেসিস করে এই সিলেক্ট চিপটা অ্যাক্টিভেট হয় বা ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে। এগুলো হচ্ছে ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম এআইসি। এরপরে যে এই যে যেটা বলতেছিলাম আগের আইসিটাতেও ছিল, 85 এর ক্ষেত্রে ছিল, এখানেও তাই। A1 A0, যেটা A1 A0 হচ্ছে কাউন্টার সিলেকশন আগের মতোই। 0 0 দিলে কাউন্টার 0, 0 1 দিলে কাউন্টার 1, 1 0 দিলে কাউন্টার 2, আর 1 1 দিলে কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস। এভাবে অ্যাড্রেস গুলো বের করা যায়, যেমন আগের সাথে আমরা বের করছি। তারপরে হচ্ছে ক্লক ইনপুট, যেটা the clock input is the timing source for each of the internal counters. প্রত্যেক কাউন্টারের জন্যই এই একটা মানে ক্লক পালস দিতে হয় আলাদা, এটা ওই কাউন্টারের জন্য টাইমিং সোর্স। এবং আউট হচ্ছে কাউন্টার আউট হচ্ছে ওই কাউন্টারের আউটপুট, ওখান থেকে বের হয়। মোড অনুসারে এক এক কাউন্টারের আউটপুট এক এক রকম হতে পারে, যে কাউন্টার যে মোডে কাজ করছে সেই কাউন্টার আউটপুট ওই মোড অনুসারে হবে। আর গেট হচ্ছে দ্য গেট ইনপুট কন্ট্রোল দ্য অপারেশন অফ দ্য কাউন্টার ফর এ মোড। একটা নির্দিষ্ট মোডে গেট পালস দিয়ে কাউন্টারের আউটপুটটাকে তুমি কন্ট্রোল করা যায়, কাউন্টারের আউটপুটটা গেট পালস দিয়ে কন্ট্রোল করা যায়। এই জন্য গেট ইনপুটটা এটাও ইম্পর্টেন্ট। তো গেট পালস দিয়ে এমনও কিছু কিছু মোড আছে যে গেট পালস না দিলে ওই কাউন্টার কোনো কাজই করবে না, সুতরাং গেট পালস হাই না রাখলে কাউন্টার কোনো আউটপুটই দিবে না। এই জন্য গেট পালসটা ইম্পর্টেন্ট কন্ট্রোল করার জন্য কাউন্টার। আচ্ছা, এটা হচ্ছে ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম অফ এ কাউন্টার। কাউন্টারের ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম, এটা একটা কাউন্টারের মধ্যে ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম কি বেসিক্যালি এখানে তোমার ইন্টারনাল কাউন্টারের মধ্যে আসলে থাকে হচ্ছে এই 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 জিনিসটা, মানে অরিজিনালি এই জিনিসটা, এগুলো কাউন্টারের মানে মূল জিনিস কিন্তু এইগুলো, এই যে সিআরএম সিআরএল যেগুলো আছে, সি ওএল ওএল, এগুলো হচ্ছে তোমার মূল কাউন্টারের অংশ আর কি। আর এই যে কন্ট্রোল ওয়ার্ড, কন্ট্রোল লজিক, কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার, এগুলো কিন্তু কাউন্টারের বাইরের অংশ। যেমন এখানে দেখছিলাম রিড রাইট কন্ট্রোল, রিড রাইট লজিক, কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার, এগুলো কিন্তু এই কাউন্টার গুলো আলাদা, কাউন্টারের বাইরের অংশ হচ্ছে এগুলো। আর কাউন্টারের মধ্যে থাকে হচ্ছে এইগুলা, একটা কাউন্টারের মধ্যে এই জিনিসগুলো থাকে, কন্ট্রোল কাউন্টার রেজিস্টার, লোয়ার বাইট, হায়ার বাইট, লিস্ট এবং মোস্ট, কাউন্টিং এলিমেন্ট, আউটপুট ল্যাচ, লোয়ার আউটপুট ল্যাচ, মানে লিস্ট এবং আউটপুট ল্যাচ মোস্ট, লিস্টিং ইন মোস্টিং ইভেন্ট বাইট, এটা ওই লিস্টিং ইভেন্ট বাইট, মোস্টিং ইভেন্ট বাইট। আর এরপরে স্ট্যাটাস ল্যাচ, স্ট্যাটাস রেজিস্টার, এগুলো কাউন্টারের মধ্যে থাকে। তাহলে এই জিনিসগুলো আলাদা, কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার এবং কন্ট্রোল লজিক, এগুলো কাউন্টারের সাথে রিলেটেড, কাউন্টারের সাথে রিলেটেড, বাট এগুলো নট কাউন্টারের পার্ট, মানে কাউন্টারের ভিতরের অংশ না। এখন এখানে যেটা হয় যে যখন আমরা কোনো একটা কাউন্টারে কাউন্ট লোড করি, মনে করো একটা কাউন্ট 0-তে আমি যদি কাউন্ট লোড করলাম, মনে করো 50 কাউন্ট লোড করলাম, এই 50 কাউন্ট যে আমি লোড করব, এখানে সিস্টেমটা হচ্ছে 50 কাউন্ট লোড করলে সেই কাউন্টটা এই কাউন্টার রেজিস্টারের মধ্যে লোড হবে। কাউন্ট যখন কোনো কাউন্টারে লোড করি, সেটা ওই কাউন্টারে যে কাউন্টার রেজিস্টার আছে সেই রেজিস্টারের মধ্যে ওই কাউন্টার লোড হয়। সেটা যদি 8 বিট হয় তাহলে লিস্টিং ইভেন্ট বাইটে থাকবে, অথবা মোস্ট ইভেন্ট বাইটে আমি, মানে আসলে টোটালটা হচ্ছে কাউন্টার রেজিস্টার একটা। যেমন আমাদের এক্স রেজিস্টার পুরোটা কি একটা রেজিস্টার না মাইক্রোপ্রসেসরে, কিন্তু আমরা এটাকে আবার কাজের সুবিধার জন্য দুইটা ভাগে ভাগ করি, AH-AL। এখানে ওরকম পুরাটা হচ্ছে কাউন্টার রেজিস্টার, কিন্তু এটাকে কাজের সুবিধার জন্য লোয়ার বাইট
এবং হায়ার বাইট দুইটা ভাগে ভাগ করা যায়। তুমি চাই যদি ধরো এম মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট আছে, আর এল মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট আছে, মানে লিস্ট সিগনিফিকেন্ট বাইট, মোস্ট সিগনিফিকেন্ট বাইট, দুই দুই বাইট মিলে কত 16 বিট, তাই না? তো এক বাইটটাতে 8 বিট আর কি, তাহলে এই এক একটা 8 বিট করে। এখন যেটা মানে বিষয় হচ্ছে যে যখন আমরা কোনো কাউন্ট লোড করি তখন কাউন্টটা এই রেজিস্টারে থাকে। যদি মনে করো কাউন্ট যদি 50 হয় তো সেটা লিস্ট সিগনিফিকেন্ট কিংবা মোস্ট যে কোনো একটাতে লোড করা যায়। কিন্তু যখন কাউন্ট ধরো একটা বড় কাউন্ট হয়, 16 বিট কাউন্ট যদি হয়, মনে করো C350, এটা হচ্ছে একটা বড় কাউন্ট, 16 বিট কাউন্ট, অনেক বড় সংখ্যার কাউন্ট, তাহলে সেটা অবশ্যই 2 বাইট লাগবে, লোয়ার বাইট এবং হায়ার বাইট দুইটাই লাগবে। এরকম আর কি, মানে এই যে কাউন্ট লোড করতে হয় সেটা কাউন্টার রেজিস্টারে লোড হয়, এরপরে ওখান থেকে ওরা পাঠায় হচ্ছে কাউন্টিং এলিমেন্ট। এই সি এটা হচ্ছে মূল কাউন্টিং এর কাজ, মূল যে কাউন্টিং এর কাজটা এটা কাউন্টিং এলিমেন্টের মধ্যে হয়, এটাই হচ্ছে মূল। কারণ এই কাউন্টিং এলিমেন্ট হচ্ছে একটা ডাউন কাউন্টার, মানে কি বলে এই, মানে এটা অর্থাৎ এখানে যদি তুমি এখানে কাউন্ট লোড করো, মনে করো 50 যদি লোড করো, 50 লোড করার এই লোড করলে সেটা এসে কাউন্টিং এলিমেন্টে পাঠাবে। কাউন্টিং এলিমেন্টে যা মানেই সে তখন ডাউন কাউন্টিং শুরু করে, অর্থাৎ 50, 59, 40, 50, মানে 50, 49, 48, 47, 46, 45, 43, এরকম 45, 4 এভাবে ডাউন কাউন্টিং চলতে থাকে। কথা বুঝছো? মানে যেই কাউন্টিং লোড করবা সেটা হচ্ছে ডিক্রিমেন্ট করতে থাকে until it becomes 0। এবং আউটপুট ক্লাসটা হলো এই কাউন্টিং এলিমেন্টকে ফলো করে। আউটপুট ক্লাস হলো এই কাউন্টিং এলিমেন্টের স্ট্যাটাসটা শো করে, অর্থাৎ এই তুমি যদি আউটপুট ক্লাসে নক করো, ক্লাস মানে তো ওই যে ফ্লিপ ফ্লপ বুঝি আমরা, আউটপুট ক্লাসে যদি নক করো তাহলে এই কাউন্টিং এর লেটেস্ট ইনফরমেশনটা এখানে পাওয়া যায়। অর্থাৎ মনে করো 50 লোড করার পরে তুমি যদি অল্প সময় পরে এখানে নক করো, দেখা গেলো তখন হয়তো 40 পর্যন্ত কাউন্ট হয়েছে, বা তখন হয়তো 10 পর্যন্ত কাউন্ট হয়েছে, তাহলে এখানে 10 পাবা, মানে 10 বাকি আছে বা 10 পর্যন্ত কাউন্ট হয়েছে, 40 থেকে 50 থেকে ডিক্রিমিং করতে করতে 10 পর্যন্ত আসছে, কথা সেই অবস্থায় তুমি আউটপুট প্লাস দেখলে ওই কাউন্টিং এলিমেন্টের ইনফরমেশনটা পাবো যে এখন 10 পর্যন্ত কাউন্ট, ফর এক্সাম্পল। আউটপুট প্লাস দিয়ে হচ্ছে তোমার কাউন্টিং এর স্ট্যাটাসটা দেখা যায়। এছাড়াও এখানে স্ট্যাটাস রেজিস্টার আছে, স্ট্যাটাস রেজিস্টারটা স্ট্যাটাস ল্যাস দিয়ে দেখা যায়। স্ট্যাটাস রেজিস্টারে ইনফরমেশনটা স্ট্যাটাস ল্যাস থেকে জানা যায়। স্ট্যাটাস রেজিস্টারের মধ্যে আসলে কি ইনফরমেশন থাকে? স্ট্যাটাস রেজিস্টারের মধ্যে কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারের কিছু ইনফরমেশন থাকে, কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারের ডাটাগুলো সম্বন্ধে কিছু ইনফরমেশন থাকে, এবং এই যে আউটপুট, মানে কাউন্টারের আউটপুটটা কি, যখন কাউন্টারের আউটপুট কি হাই না লো, সেটা ইনফরমেশন স্ট্যাটাস রেজিস্টারে, যেটা স্ট্যাটাস ল্যাস দিয়ে স্ট্যাটাস রেজিস্টার ইনফরমেশন গুলা জানা যায়। সেগুলো আমরা আলাদা ফরম্যাট, এগুলো ডিটেলস আবার পরে আবার দেখবো। আপাতত একটা ব্রিফ আইডিয়া দিলাম যে একটা কাউন্টারের মধ্যে কি থাকে, সেই বর্ণনাগুলো এখানে আছে। The counters are fully independent. Each counter may operate in a different mode. কাউন্টার ডিফারেন্ট মোডে অপারেট করতে পারে, এবং একটা কাউন্টার আরেকটা কাউন্টার থেকে ইন্ডিপেন্ডেন্ট, একটা কাউন্টার আরেকটা কাউন্টারের উপর ডিপেন্ডেন্ট না। একটা মিনিট, পার্ট না, বাইরের অংশ। কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার এবং কন্ট্রোল লজিক, এই দুইটাই হচ্ছে কাউন্টারের বাইরের অংশ। ইট ইজ নট পার্ট অফ দ্য কাউন্টার ইটসেলফ, বাট ইট ইজ কন্টেন্ট, ইটস কন্টেন্ট ডিটারমাইন্স হাউ দ্য কাউন্টার অপারেটস। স্বাভাবিক, মানে কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার বেস করে কাউন্টার অপারেট করে। স্ট্যাটাস রেজিস্টার shown in figure 3, when left contains the current contents of the control word register। তার মানে স্ট্যাটাস রেজিস্টার কি শো করে? কারেন্ট কন্টেন্টস অফ কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার এন্ড স্ট্যাটাস অফ দ্য আউটপুট, আউটপুটের স্ট্যাটাস শো করে, আউটপুটের স্ট্যাটাস শো করে এবং কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারের কন্টেন্টস গুলা শো করে। তারপরে হচ্ছে অ্যাকচুয়াল কাউন্টার ইজ লেভেলড সি, অর্থাৎ কাউন্টিং এলিমেন্ট হিসেবে শো করে। ইট ইজ এ 16 বিট প্রিসেটেবল সিনক্রোনাস ডাউন কাউন্টার, যেটা বললাম
যে কাউন্টিং এলিমেন্ট হচ্ছে অ্যাকচুয়াল কাউন্টার, যেটার মধ্যে সিনক্রোনাস ডাউন কাউন্টার থাকে, যে কাউন্টটি এখানে আসবে সেটা ডিক্রিমেন্ট করতে থাকবে। তারপরে হচ্ছে আউটপুট ল্যাচ এম এবং আউটপুট ল্যাচ এল আর টু 8-bit ল্যাচেস। আউটপুট ল্যাচ OL stands for output latch. The subscripts M and L stand for most significant byte and least significant byte. These latches normally follow counting element. যেটা বললাম যে এই ল্যাচ গুলা কাউন্টিং এলিমেন্ট কে ফলো করে, অর্থাৎ কাউন্টিং এলিমেন্টের স্ট্যাটাস গুলা মানে জানা যায় এখান থেকে। There are two 8-bit registers called CRM and CRL. CR for count register, কাউন্টার রেজিস্টার বলে আর কি, কাউন্ট রেজিস্টার। যে সিআর এর মধ্যে দুইটা রেজিস্টার যেখানে কাউন্ট লোড করি আমরা। both are normally referred to as one unit and called just CR. দুইটাকে একসাথে CRM এবং CRL দুইটাকে একসাথে CR বলা যায়, কাউন্টার রেজিস্টার বলা যায়, count register. When a new count is written to the counter, the count is stored in the count register and later transferred to the counting element. নতুন কাউন্ট যখন লোড করা হয় সেটা কাউন্টার এই কাউন্টার রেজিস্টারে স্টোর হয় এবং সেখান থেকেই এটা কাউন্টিং এলিমেন্টে ট্রান্সফার করা হয়। অর্থাৎ এই কাউন্টার রেজিস্টার থেকেই কাউন্টিং এলিমেন্টে কাউন্টার ট্রান্সফার করা হয়। এরপর হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড ফরম্যাট। এটা হচ্ছে মূল কন্ট্রোল ওয়ার্ড কাউন্টারের জন্য। প্রত্যেকটা কাউন্টারের মোড মানে কোন মোডে কাজ করে সেট করার জন্য এটা হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড। তো কন্ট্রোল ওয়ার্ড ফরম্যাটে দেখো এটা হচ্ছে মূল ফরম্যাটটা। এখানে এই আচ্ছা প্রথমটা হচ্ছে বিসিডি, D0 হচ্ছে বিসিডি, এটা হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড। মূল কন্ট্রোলার হচ্ছে এইটা, এই যেটা আমরা দেখতেছি। প্রথমটা হচ্ছে বিসিডি এটা D0 যদি তুমি 0 দাও তাহলে বাইনারি 16-bit কাউন্ট হবে, আর যদি 1 দাও তাহলে বাইনারি কোডের ডেসিমেল বিসিডি কাউন্টার হিসেবে কাজ করবে। অর্থাৎ তুমি D0 তে 0 করে দিলে বাইনারি কাউন্ট হবে, আর 1 করে দিলে বিসিডি কাউন্ট হবে। এরপরে হচ্ছে D1 D2 D3, এটা হচ্ছে মোড সিলেকশন। এই তিনটা মোড সিলেকশনে কাজ করে, অর্থাৎ তোমার কাউন্টারটা কোন মোডে কাজ করবে। এখন যদি যেমন 0 দিলে মোড 0, 6টা মোডে কাজ করতে পারে তাই না। 0 1 দিলে মোড 1, তারপরে ডোন্ট কেয়ার 1 0 যাই দাও 1 0 এখানে থাকলে মোড 2, এটা হচ্ছে মোড 3, এটা মোড 4, এটা মোড 5। 5টা মোডে কাজ করতে পারে। পাঁচটা মোডে এটা কাজ করতে পারে, 6টা মোডে কাজ করতে পারে। তো সেটা হচ্ছে এই কাউন্ট মোডটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। এরপরে আছে D4D6 D4D5, এটা হচ্ছে রিড রাইট ঠিক করার জন্য। রিড রাইট মানে যেমন রিড রাইট অপারেশন কি হবে সেটা। যেমন 0 যদি দেওয়া হয়, D4D5 যদি 0 দেওয়া হয় তাহলে এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা মোডে সেট হয়ে যাবে। এটাকে বলে কাউন্টার ল্যাচ কমান্ড। কাউন্টার ল্যাচ কমান্ড হচ্ছে একটা রিড কমান্ড, কাউন্টারকে রিড করার একটা কমান্ড। এই কমান্ডের যখনই তুমি D4D5 0 করে দিবা তখন পুরো ফরম্যাটটা এটা কাউন্টার ল্যাচ কমান্ড ফরম্যাটে চলে যাবে। এখন যে ফরম্যাটের জেনারেল ফরম্যাট, কিন্তু যখন তুমি 0 করে দিবা D4D5 তখন পুরো ফরম্যাটটা কাউন্টার ল্যাচ কমান্ড ফরম্যাটে চলে যাবে। কাউন্টার ল্যাচ কমান্ড দিয়ে একটা কাউন্টারকে এট এ টাইম রিড করা যায়। কাউন্টার ল্যাচ কমান্ড দিয়ে লিখে রাখতে পারো, কাউন্টার ল্যাচ কমান্ড দিয়ে এট এ টাইম একটা কাউন্টারকে রিড করা যায়। হ্যাঁ, তো কাউন্টিং সিচুয়েশন রিড করা যায়, কাউন্টিং স্টেটস রিড করা যায়। তো কাউন্টার ল্যাচ কমান্ড হচ্ছে একটা কাউন্টারকে রিড করা যায়। সেটা যদি D4D5 0 করে হয় তাহলে ওই কাউন্টার একটা আলাদা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে চলে যাবে। এরপরে যদি 0 1 দাও, যদি এখানে 0 1 দাও তাহলে এটা রিড রাইট লিস্ট ইন বাইট। লিস্ট ইন বাইটকে রিড অথবা রাইট করার জন্য ইউজ করা হয়। অর্থাৎ মানে আমরা বলছিলাম যে CRM CRL CR কাউন্টার রেজিস্টার L কাউন্টার রেজিস্টার M,
তো ওইটা মানে কাউন্টার রেজিস্টারে লিস্ট অথবা তুমি লিড এটা দিলে 0 1 দিলে লিস্টে রিড করতে পারবা, 1 0 দিলে এমটাকে রিড করতে পারবা অথবা রাইট করতে পারবা। আর 1 1 দিলে রিড রাইট লিস্ট সিগমেন্ট বাইট ফার্স্ট মোস্ট সিগমেন্ট বাইট। তোমার যদি আমি বললাম যে বড় কাউন্ট যদি হয়, যেটা 2টা বাইটই লাগবে, 2 বাইট 16 বিট কাউন্ট যদি হয়, মনে করো C350 একটা বড় কাউন্ট, তখন লিস্ট এবং মোস্ট দুইটাই লাগবে। তুমি যদি শুধু 50 কাউন্ট করো, শুধু 50 জন্য তোমার লিস্ট হলেই হয়ে যায়, মোস্ট দরকার নেই। এরকম এটা ডিপেন্ডস করে কাউন্ট, কত বড় কাউন্ট তুমি লোড করতে যাচ্ছ সেটার উপরে। বড় কাউন্ট হলে তখন 60 বিট কাউন্ট হলে নিচেরটা 1 1, আর যদি 8 বিট কাউন্ট হয় তাহলে 1 0 অথবা 0 1 ইউজ করা যেতে পারে। এরপরে 6 7 হচ্ছে কাউন্টার সিলেকশন। কাউন্টার সিলেকশন হচ্ছে সিলেক্ট কাউন্টার, অর্থাৎ 6 7 যদি 0 0 দাও তাহলে হচ্ছে কাউন্ট 0 1 0 1 দিলে কাউন্টার 1 1 0 দিলে কাউন্টার 2 এবং 1 1 দিলে রিড ব্যাক কমান্ড। এটা আর একটা স্পেশাল ফর্মেট। এটা যেমন কাউন্টারলেস কমান্ড, এটা হচ্ছে রিড ব্যাক কমান্ড। আমি আগেই বলছিলাম যে যদি সিলেক্ট কাউন্টারে যদি 1 1 করে দাও তখন এটা রিড ব্যাক কমান্ড ফরম্যাটে চলে যাবে। এটা আর একটা ফরম্যাট। 1 1 করে দিলে এটা রিড ব্যাক কমান্ড ফরম্যাটে চলে যাবে, তখন ওই ফরম্যাটের ওটা আলাদা ফরম্যাট, সেই ফরম্যাটে কন্ট্রোল ওয়ার্ড সেট হয়ে যাবে। তো রিড ব্যাক কমান্ড দিয়ে মাল্টিপল কাউন্টারকে একই সাথে রিড করা যায়। 0 0 এটা দিলে কাউন্টারলেস কমান্ড দিয়ে একটা কাউন্টারের একই সাথে রিড করা যায়, রিড ব্যাক কমান্ড দিয়েও একাধিক কাউন্টারকে একই সাথে রিড করা যায়। বুঝা গেছে? এটা হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড যে রাইট অপারেশন দিয়ে আমরা আজকে শেষ করে দিব। রাইট অপারেশন 802882825 এর রাইট অপারেশন। আচ্ছা, কিভাবে রাইট করা যায়? The programming procedure for 8254 is very flexible. Only 2 conversion need to be remembered. দুইটা কনভার্সন লাগে। একটা হচ্ছে for each counter write the control word in the control register before the initial count is written. Then হচ্ছে load the lower order byte of the count in the counter register, load the higher order byte of the count in the counter register. প্রথমে এখানে প্রসেস হচ্ছে কি, রাইট অপারেশনটা খুব সহজ কাউন্টারের মধ্যে। প্রথমে আমাদের কন্ট্রোল ওয়ার্ডটা লিখতে হবে, যে কন্ট্রোল ওয়ার্ডটা একটু আগে আমরা দেখলাম। কন্ট্রোল ওয়ার্ডটা প্রথমে লিখে ওটা কাউন্টার মানে কন্ট্রোল রেজিস্টারে পাঠিয়ে দিতে হবে। কন্ট্রোল ওয়ার্ডটা লিখে কন্ট্রোল রেজিস্টারে ওই কন্ট্রোল ওয়ার্ডটা দিয়ে দিতে হবে, তাহলে কাউন্টার সবগুলো কাউন্ট ওইভাবে ওই মোডে সেট হবে, তাই না? আচ্ছা, সবগুলো কাউন্টার ওইভাবে ওই মোডে সেট হবে। এরপরে ওই কাউন্টারে যে কাউন্টার আমি সিলেক্ট করছি কাউন্টার ওই কন্ট্রোল ওয়ার্ড দিয়ে, সেই কাউন্টারে লোয়ার অর্ডার বাইরে কাউন্ট লোড করতে হবে এবং হায়ার অর্ডার বাইরে কাউন্ট লোড করতে হবে যদি লাগে। যদি এরকম হয় যে শুধু লোয়ার বাইটে লোড করলেই হয়ে যাচ্ছে, লোয়ার বাইট লোড করলেই হয়ে যায়। আর যদি না লোয়ার অর্ডার বাইট হায়ার অর্ডার বাইট দুইটাই লাগবে কাউন্টার রেজিস্টারে, বা কাউন্ট যদি বেশি বড় হয় সেক্ষেত্রে দুইটাই লাগবে, সেক্ষেত্রে ওইভাবে দুইটা কাউন্টারে লোয়ার এবং হায়ারে মানে কাউন্ট লোড করতে হবে। এই যে প্রসেস হলো, তুমি একটা কাউন্টের মধ্যে প্রথমবার যদি কাউন্ট লোড করো তাহলে সেটা লোয়ার বাইটে যাবে, দ্বিতীয়বার লোড করলে হায়ার বাইটে যাবে। ইনিশিয়াল কাউন্ট মাস্ট ফলো দ্য কাউন্ট ফরম্যাট স্পেসিফাইড। ইনিশিয়াল কাউন্ট must follow the count format specified in the control word. অর্থাৎ least significant byte only, most significant byte only, or least significant byte and then most significant byte. ওইটা যে এইটা আমরা একটু আগে ওই রিড রাইট কন্ট্রোলের মধ্যে দেখছি যে এইখানে যেটা ওই ফরম্যাটে মানে হবে সেটা বলছি। ইনিশিয়াল কাউন্ট মাস্ট ফলো দ্য কাউন্ট ফরম্যাট স্পেসিফাইড ইন দ্য কন্ট্রোল ওয়ার্ড। কন্ট্রোল ওয়ার্ডে যে ফরম্যাটে রেখে অর্থাৎ লিস্ট মোস্ট অথবা লিস্ট মোস্ট দুইটাই। When with a clock and appropriate gate signal, clock এবং gate signal দিয়ে to one of the counters, the above steps should start the counter and provide appropriate output according to the control word. So appropriate clock এবং gate pulse দিয়ে কাউন্টিং স্টার্ট করা যায়, কারণ কিছু কিছু মোড আছে
যেই মোডে গেট পালসের উপরে কাউন্টিং শুরু হয়, বুঝতে পারছো? কিছু কিছু মোড আছে যে মোডে গেট পালসের উপরে কাউন্টিং শুরু হয়। হ্যাঁ, সেইটা ডিপেন্ডস করে তুমি কোন মোডে আর কি। আর কিছু কিছু মোড আছে কাউন্ট দেওয়ার সাথে সাথে কাউন্টিং শুরু হয়, তো কাউন্টারের মধ্যে। তো এই জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট ক্লক এবং গেট পালস ইউজ করে স্টেপ শুড স্টার্ট, কাউন্টিং এর স্টেপ গুলো স্টার্ট হয় অ্যান্ড প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট আউটপুট, এবং ওই অনুসারে তার আউটপুটটা কন্ট্রোলার অনুসারে সে আউটপুট দিয়ে থাকে। মানে যেভাবে সে যে মোডে ওই কাউন্টিং কাউন্টারকে সেট করা হয়েছে সেই মোড অনুসারে সে আউটপুট দিয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে মোড সেট করার পরও আউটপুটকে কিছুটা ভ্যারি করা যায় বা আউটপুটটাকে কিছু চেঞ্জ করা যায়, সেটাও গেট পালস দিয়ে আউটপুটটাকে কন্ট্রোল করা যায়। একটা নির্দিষ্ট মোডেও গেট পালস দিয়ে আউটপুটকে কন্ট্রোল করা যায়। তো এইগুলো হচ্ছে রাইট অপারেশনের আলোচনা। এরপরে আমরা রিড অপারেশন করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই থাকে। জি স্যার। সালাম আলাইকুম স্যার।